অর্পিতার স্বামী খাবার খেয়ে উঠে যাওয়ার পর আকিব শিকদার রাফিয়া বেগমের দিকে তাকালেন, শক্ত কণ্ঠে বললেন, তোমাদের আদরের নাতনি যখন বাড়ির কারো কথা না ভেবে বিয়ের আসর ছেড়ে অজানা অচেনা একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, তখন বাড়ির সম্মান যায়নি মা? আমার মেয়ে একটা লেগ পিস চাওয়াতেই মান সম্মান সব ডুবে গেল। বাহ, কি নৈতিক বিচার তোমার! সব সময় তোর ওই দোষী মেয়ের পক্ষ না নিলেই পারস। আদরে আদরে মাথায় তুলে ফেলছস, এর জন্য কাউকে মানে না। আকিব শিকদার অস্থির স্বরে বললেন, এটা তুমি ঠিক করলে না। তুমি এটা কেন করলে? কেন করলে বলো? ওর সম্মান নেই? ও বাড়ির মেয়ে না? আমার সামনে এভাবে খাবার নিয়ে খোঁটা দিচ্ছ। আমার অগোচরে কি করো ওর সাথে? জবা বেগম পাশ থেকে বললেন, একটা ছোট বিষয় নিয়ে এরকম কেন করছেন আপনি? চাঁদনিকে কেউ খাবার নিয়ে খোটা দেয়নি। আমার সবার বড়, শাসন করতেই পারে। প্লিজ ভাবি, আপনি আমাদের মা ছেলের মাঝখানে কথা বলবেন না। সবসময় কুটকাচালি করা জরুরি? আম্মার কান ভারী করতেই থাকেন সব সময়। এটা ছোট বিষয় মনে হচ্ছে আপনার? অর্পিতার সাথে হলে এমন মনে হতো? ওর জামাইয়ের সামনে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন কিছু না বললে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। রাফিয়া বেগম বিলাপ করে বললেন, তুই বৌমার লাগে এরকম করস কেন? ওই মেয়েটার জন্য মেয়ে মেয়ে করলেই তো মেয়ে হয়ে যায় না, রক্তের সম্পর্ক থাকতে হয়। অর্পিতা আর ও কি এক? চুপ করো আম্মা, ও শুনতে পাবে। বাইরের মেয়েটার লাইগা এরম করতেছস আমার লগে? নিজের মায়ের সে ওই মেয়েটা বড় হয়ে গেছে। আম্মা! আকিব শিকদার চেঁচালেন। আরমান শিকদার বাগড়া দিয়ে বললেন, চুপ কর না, তুই জানোস না তোর আম্মা কেমন? চিল্লাপাল্লা করিস না, জামাই শুনবে। আকিব শিকদার রাগে কিছু বলতে পারলেন না। রাফিয়া বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, তুই তোর আম্মার লগে এরম করলি শুধু ওই মেয়েটার জন্য? ওর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। তোমাদের নেই, আমার আছে। ব্যবসা কার অবদানে চলে আম্মা? তুমি জানো ও সবার চেয়ে ছোট। এত বুঝ হয়নি ওর। তারপরও আমার মা মরা মেয়েটাকে এভাবে বললে তুমি? কেন বললে? আমার মেয়েকে শাসন করার অধিকার আমি কাউকে দিইনি। ওরে খেতে পর্যন্ত দিলে না ভালো করে। নাটক করে খায়নি, আমার দোষ? দোষী তোমরা নাও, আমি ওরে প্রোটেক্ট করতে পারিনি। কিন্তু তুমি শুনে রাখো আম্মা, আমি ওর জন্য সব করতে রাজি। তুমি ওর সাথে আর খারাপ বিহেভ করবে না। সারা জীবন আমি তোমাদের কথা ভেবেছি, নিজের কথা ওর কথা ভাবার সুযোগই হয়নি আমার। কিন্তু এখন আর নয়। ওর মনটা বিষে যাচ্ছে। আমি নিজে কে ওর বাবা দাবি করব কোন মুখে? ব্যবসা আলাদা হলে তোমার অন্য ছেলেদের কি অবস্থা হবে ওইটা ভেবে তারপর আমার মেয়ের সাথে কথা বলবে। আকিব শিকদার দপদপিয়ে চলে গেলেন। চাঁদ, হুম। মন খারাপ তোর? চাঁদনি উদাস হয়ে জানালার সামনে বসেছিল, মুখ কালো করে চেয়েছিল নিনিমেষ আকাশের দিকে। আধারের প্রশ্নে ওর দিকে তাকালো না, শুধু বলল, বাবা চেঁচামেচি কেন করছে? বাবাকে ঝগড়া করতে মানা করো। এখনো এইসব বলবি তুই? বশীকরণের দোয়া তো আমি পড়ছি। ওদের উপর বশ হয়ে আছিস কেন? কোনো কিছু বলাই যায় না তোকে ওদের নামে। যা করছে ঠিক করছে চাচু, আই অ্যাপ্রিসিয়েট হিম। চাঁদনি ভুরু কুচকে তাকালো ওর দিকে, বলল, বশীকরণের দোয়া পড়তেছো মানে? আধার উত্তর দিল না, বোঝানোর ভঙ্গিতে বলল, আজকে যা হলো তারপরে ওইখানে পড়ে থাকবি? তুই বুঝতে পারছিস চাঁদ, ওরা তোকে খাবারের খোঁটা দিয়েছে। কত বড় অপমান! আমি কি এর চেয়ে বেশি কষ্ট দিয়েছি? অথচ এ বাড়িতে ওর পিতা, আমার আর তোর সমান অধিকার আছে, কিন্তু ওরা তোকে আলাদা চোখে দেখে। অন্তত বাবা আমার জন্য প্রতিবাদ তো করছে, আমার পরিচয়টা সবাইকে জানিয়ে দিচ্ছে। তোমার কাছে তো আমি সামান্য পরিচয়টুকুও পেলাম না। শুধু পরিচয়? তোর আর কি লাগবে চাঁদনি? একবার বল, শুধু ঢাকায় চল আমার সাথে। আমি সব শর্ত মানতে রাজি। আই উইল ডু এভরিথিং ফর ইউ। কোনো শর্ত নেই। যাবি না? না। আর কিচ্ছু বলবো না আমি তোকে। একটা মানুষ আর কতক্ষণ অনুরোধ করতে পারে? ঠিক আছে, আমি দোষী তো। আমার ক্যারিয়ার, একাডেমিক লাইফ সব শেষ হয়ে যাক, তুই ভালো থাক এখানে। আমার লাশের পাশের আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমোতে দেবে না। চাঁদনি পাংশুটে মুখে বলল, এসব কি বলছো তুমি? লাশ, আগরবাতি এসব কি? মাত্রই তো এসছি, কয়েকদিন থাকি। আধার চকচকে দৃষ্টিতে তাকালো, দ্রুত এসে ওর পাশে জায়গা করে বসে পড়ল। তারপর তারপর যাবি আমার সাথে? আমার ওখানে অনেক একা একা লাগে। আমি আছি তো চাঁদ, আমি সব সময় তোর সাথে কথা বলবো। 8 মাসটা তো বিষাদে নিয়েই কেটে গেল, তোর সাথে আমার তেমন কথা পর্যন্ত হলো না। এবার যদি যাস, আমি তোকে প্রতিদিন ঘুরতে নিয়ে যাব। বেশি কঠোর হবে না আমার সাথে, বলো। আমার যা মন চায় আমি করতে পারবো।
করতে পারবি, তবে সীমার মধ্যে। সীমা কতটুকু জানাও? অন্য কোনো ছেলের প্রশংসা করা যাবে না। সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আগে আমার পারমিশন নিতে হবে। শাড়ি আর কাজল পরে বাইরে যাওয়া যাবে না, ব্যাস এটুকুই। এইটুকু? এত রুলস তোমার এইটুকু মনে হয়? হুম। চাঁদনি ফোঁস করে শ্বাস ছাড়ল। জানালা দিয়ে নিভু নিভু সূর্যের আলো প্রবেশ করছে। আজ কুয়াশার ঘনত্বটা একটু বেশি। আধার মাথা রাখলো চাঁদনির কাঁধে, উদাস স্বরে বলল, টিকিট কাটবো ট্রেনের, না বাড়ির গাড়ি করে যাবি? কষ্ট দেবে না আমাকে, বলো। একটু ওরা, তো সব কষ্টের কারণ মুছে দেব। ঠিক আছে। আধার খুশি হয়ে বলল, যাচ্ছিস? আর কয়েকদিন থাকি, মন ভরে গেলে তোমাকে টিকিট কাটতে বলবো। ওকে, বাট তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে চাঁদ। ইন্টারের স্টুডেন্টদের এভাবে গ্যাপ দেওয়া উচিত না। জাস্ট গ্যাপ যাবে, আর তোমার তো একটা বছরই চলে যাচ্ছে। তুই এভাবে সাথে গেলেই হবে চাঁদনি। একটা বছর কেন, আরো অনেকগুলো বছর আমার নষ্ট হয়ে যাক। শুধু তুই বল, রাগ করে জেদ ধরে আমাকে ছেড়ে যাবি না? চাঁদনি মলিন হাসলো, বলল, এভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে মায়া লাগাই দাও, তারপর বুকটা খান খান করে দাও। তোমারে আমি আজ বুঝতে পারি নাই, তোমার ভালোবাসাগুলো এমন কেন? কেমন? বিষাক্ত, জেনে বুঝে বিষ পান করা। জানি মরে যাব, কিন্তু না খেয়েও থাকতে পারি না। বুকের মধ্যে কেমন কেমন করে, রাখাও যায় না, ছেড়ে থাকাও যায় না। হারাই ফেলবো ভাবলেই ভেঙে চুরে কান্না আসে। রেখে দে। থেকে যাও, ভালোবাসাটুকু আমার দুর্বলতা না হয়ে যেন শক্তি হয়। আধার বাহু দিয়ে ধাক্কা দিল ওকে, বিমূঢ় স্বরে বলল, থুর, নাটকবাজ। এসব কথা আমার সাথে যায়? তুই দাদিমাকে কিছু বললি না কেন? আমার সাথে খুব তো মুখ বাজাস। অর্পিতা আপুর হাজব্যান্ড ছিল। তো তাই বলে কিছু বলবি না? আমার তো ইচ্ছে করছিল ওর পিতার মাথায় ওর প্লেটটাই ভাঙতে, কিন্তু বলিনি কিছু। কেন জানিস? এসব শুনলেই তুই আমার সাথে যেতে রাজি হবি। তোকে আসলে ভালো কথা হবে না, কিন্তু এখন তোর সেলফ রেসপেক্টে আঘাত এসেছে না চাঁদনি? না শুধু সেটা আমার ক্ষেত্রে। এটা আমার বাড়ি, আমি কেন অন্যের কথায় রাগ করে চলে যাব এখান থেকে? আর যদি প্রতিউত্তর দেওয়ার কথা বলো, তাহলে বলবো আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম। সবাই ছিল, বিশেষ করে বাইরের একটা মানুষ আমাদের সাথে খাচ্ছে। উত্তরটা আসেনি ভেতর থেকে। বাবা তো আমাকে কাউকে অপমান করতে শেখায়নি। আধার মুখ বাঁকালো, গোমট স্বরে বলল, নাটকের কথা বলিস না তো, ঘিন লাগে। উত্তর আসবে না কেন? তোর তো উচিত ছিল অর্পিতার প্লেট থেকে কেড়ে নেয়া। ওর জামাই দুইটা খাচ্ছে, স্যাক্রিফাইস তো করবে ও। তুই কেন করবি? তোর জামাই তো দুইটা খাচ্ছে না। তোর ভুল হয়ে গেছে। নিজের প্লেট থেকে না নিয়ে ওর প্লেট থেকে কেড়ে নিয়ে তোকে দেওয়া উচিত ছিল আমার। তারপর বাকি বোঝাপড়া মেঝুমার সাথে আমি করতাম। আমি তো জাস্ট সুযোগ খুঁজছি কিভাবে ঝগড়া লাগানো যায়। এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছিস? তোর আর আমার প্রতিশোধ একসাথে নেবো, ওয়েট কর। সিন ক্রিয়েট করা ছাড়া এই বাড়ি থেকে যাচ্ছি না আমি। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। আধারের প্রতিশোধ পরায়ণতা ছোটবেলা থেকে দেখছিও। ছেলেটা খুব সুন্দর করে প্রতিশোধ নিতে জানে। ঝড়ের মতো সব তছনছ করে দেয়, তবে আগাম বার্তা নিশ্চুপ, শান্ত। নিঃশব্দে ঢেকে আছে চারপাশ। লাইট বন্ধ থাকলে বাড়িটাকে ভুতুড়ে বাড়ির চেয়ে কোনো অংশে কম লাগে না। মাত্রই সন্ধ্যা হয়েছে, এখনো হয়তো সার্ভেন্টরা লাইট জ্বালায়নি। মোবারক হোসেন বাইরে থেকে এসে সবাইকে খুঁজলেন, পেলেন না কাউকে। স্বভাবত রোদেলা এহসান এ সময় ঘুমান, তাই উনি মেয়ের পক্ষে গেলেন না। রাতের জন্য উনি তিরামিসু এনেছিলেন। ছেলেটা তো পছন্দ করে, উনি বাইরে গেলেই রাতের জন্য ফেভারিট জিনিসগুলো নিয়ে আসেন। এই অভ্যাসটা ওনার বরাবরই। সিঁড়ি বেয়ে দোতলা পেরিয়ে উনি রাতের কক্ষের সামনে গেলেন। বারান্দায় লাল সবুজ রঙের বাতি জ্বলছে, কেমন একটা অদ্ভুত রং ধারণ করেছে চারপাশে। রাতের কক্ষে লাইট নেভানো। মোবারক হোসেনের কপালে ভাঁজ পড়ল। রাত কি ঘুমাচ্ছে? অত সন্ধ্যায় ঘুমায় না। দুপা এগিয়ে দেয়াল হাটের কক্ষের লাইট জ্বালালেন তিনি। রাত উপর হয়ে কাউচের উপর ছিল, মুখ ডুবিয়ে রেখেছিল কুশনে। মোবারক হোসেন ধীর স্বরে ডাকলেন, আবরার, লাইট অফ করো নানু ভাই। ড্রাগস নিয়েছো তুমি? তুমি যাও এখন, আমি একটু পর আসছি তোমার সাথে দেখা করতে। খুব আস্তে করে বলল রাত। মোবারক হোসেন গেলেন না। রাতের কাছে মোড়া টেনে বসলেন। মেঝেতে গোল কাচের টেবিলের উপর সাদা সাদা গুড়াক ছেটানো। ঝাঁঝালো নেশালো একটা ঘ্রাণ ভেসে আসছে সেখান থেকে। মোবারক হোসেনের মাথায় ঝিমঝিম করে উঠল। লম্বা শ্বাস টেনে রাতের পিঠে হাত রেখে বললেন, কি হয়েছে নানু ভাই? তুমি তোমার আম্মুকে কথা দিয়েছিলে এসব নেবে না। সব কথা কি রাখা যায়?
না নিলে পাগল পাগল লাগে। রাত সোজা হয়ে কাউচের হাতলের উপর মাথা রাখলো। নাক টেনে ঠান্ডা চোখে তাকালো মোবারক হোসেনের দিকে। ওর নাক আর ঠোঁট রক্তাভ লাল, ঠোঁট কাঁপছে, কোনো মতে ক্ষীণকণ্ঠে শুধালো। এই অসহনীয় মুহূর্তগুলো শেষ হয় না কেন? কেন তুমি নিজেকে ঠিক রাখতে পারো না? হয় রাগ উঠলে কমাতে পারি না। ওই লোকটা আমার সাথে কথা বললেই আমি বেঠিক হয়ে যাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। রোদেলাকে বলবো আমি? রাত উঠে বসলো আর চোখে তাকিয়ে বলল, বলে দেখো তুমি, তাহলে তোমার সাথে আমার আরে। তোমার বাবা কল করেছে। বাবা না আমার, এ দামি শব্দটা ওনার মতো সস্তা মানুষের জন্য মানায় না। নাম্বার না দেখেই রিসিভ করেছিলাম, ওনার কণ্ঠ শুনেই কেটে দিয়েছি। তারপর সুহাস কল করলো, আমাকে না কি ফিরে যেতে বলছে। মনে পড়ছে আমার কথা, নাটকবাজ একটা। ফিরে যাবে না? যাবো তো অবশ্যই, কিন্তু নির্বাচনের দেরি আছে। এত তাড়াতাড়ি গিয়ে আম্মুকে কাঁদানোর কোনো মানেই হয় না। কদিন থাকলে মনটা বোঝ পাবে অন্তত। ফার্নিচারগুলো কিনেছি, বেশি দেরি হচ্ছে না। পছন্দ করে কিনেছি তো, মায় লাগছে। তোমার মেয়ের যে রাগ, 6 মাস অন্তর অন্তর ফার্নিচার কিনতে হয়। অ্যাংরি বার্ড একটা। তোমাকে ছাড়া কিছু বোঝে না, তোমারই দেখলে সব ঠান্ডা। হাঁটু জড়িয়ে ধরে থুতনি ঠেকিয়ে বসলো চাঁদ। মেঝেতে প্লাস্টিকে মোড়ানো একটা বক্স পড়ে আছে। রাত তর্জনী উঁচিয়ে বলল, ওটা কি? তিরামিসু তোমার জন্য এনেছি, খাবে? অবশ্যই দাও। ওয়েট, কাউকে ডেকে প্লেট আনতে বলি। বক্স থেকে খাওয়ার মজাই আলাদা, প্লেট লাগবে না। মোবারক হোসেন ওকে বক্সটা এগিয়ে দিলেন। রাত 1 চামচ খেয়ে ওনাকে সাধলেন, নাকচ করলেন তিনি। ক্ষণকাল নীরবতায় কয়েক চামচ খেয়ে রাত মোবারক হোসেনের দিকে তাকিয়ে বলল, রাত্রি খালামণির শ্বশুর বাড়িটা কোথায় যেন? হাটহাজারি না? হ্যাঁ, কেন? ওরা কেউ এখানে আসে না, তোমরাও যাও না? খালামণির কোনো মেয়ে নেই? মোবারক হোসেন ভুরু কুচকে তাকালেন, বললেন, এত বছর পর হঠাৎ এসব নিয়ে পড়লে কেন? জানি না, খুব মনে পড়ছে খালামণির কথা। আমার কোনো কাজই নেই, দাদু বাড়ির দিকেও নেই, নানু বাড়ির দিকেও নেই। কি এক একাকিত্ব। এজন্যই তো তুমি স্পেশাল। রাত হাসল, কোমল স্বরে বলল, খালামণির কোনো ছেলে মেয়ে ছিল না কেন? ওমা, হতে পারতো না কোনোদিন। ওর জয়ারতে ক্যান্সার ছিল, আসল মেয়ে ছিল না। নকল মেয়ে ছিল? ধুর, পুরো কথা শোনো। একটা মেয়ে দত্তক নিয়েছিল। সে মেয়েটা এখন কোথায়? মোবারক হোসেনের সন্দেহ এবার প্রগাঢ় হলো। এতগুলো বছর একবারও রাত ওর খালামণির শ্বশুর বাড়ি নিয়ে মাথা ঘামায়নি। ওর খালামণি মারা যাওয়ার পর রাত অনেক কেঁদেছিল। ওর পুরো শৈশব কৈশোর কেটেছে এ বাড়িতে। স্বাভাবিক, ওর খালামণির সাথে ওর বন্ডিংটা অনেক ভালো ছিল, কিন্তু ও বিদেশে থাকায় রাত্রির মৃত্যুর সময়ও সঠিক সময়ে আসতে পারেনি। এত বছর পর রাত হঠাৎ এসব জিজ্ঞেস করছে কেন? মোবারক হোসেন বললেন, জানি না আমি। তুমি একবারও খবর নাওনি? খালামণি অত বিয়ের পর এখানে তেমন আসতো না। কেন আসতো না নানু ভাই? শোনো, ও রিলেশন করে বিয়ে করেছিল আমার পছন্দের ছেলেকে রিজেক্ট করে। আমি ওর প্রেমিককে মানতে পারিনি তখন। আমি চেয়েছিলাম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের একটা ছেলেকে তোমার খালামণি বিয়ে করুক, করেনি। তাই আমার রাগ ছিল। ওর স্বামীও কখনো এখানে আসেনি। আমার মেয়েটা যে এভাবে অভিমান করে চলে যাবে আমি তো বুঝতে পারিনি। মোবারক হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন। রাত গম্ভীর স্বরে বলল, তুমি এটা ঠিক করলে বলো? আম্মু তো করেছে তোমার পছন্দে বিয়ে, কি হলো? তোমার পছন্দের ছেলে কি করলো নানু ভাই? আমার জীবনটা ও শেষ করে দিল। এজন্য আমি সারা জীবন অপরাধী হয়ে আছি তোমাদের কাছে। হুম, শুধু আমাদের কাছে না, আরেকজনের কাছেও। খালামণির সে মেয়েটা যার খোঁজ একবারও নাওনি তুমি। সে কেন? তোমার খালামণির নিজের মেয়ে ছিল না সে? রাত গম্ভীর দৃষ্টিতে তাকালো। মোবারক হোসেন আমতা আমতা করে বললেন, তুমি হঠাৎ করে এসব নিয়ে পড়লে কেন আজ? আমার না খালামণির হাজবেন্ডকে একবার দেখতে ইচ্ছে করছে। তুমি ওনাকে একবার এখানে আসতে বলবে? হঠাৎ? কেমন জানি খালামণির কথা মনে পড়ছে আমার। আমার মনে হচ্ছে আমি আঙ্কেলকে কোথাও দেখেছি। কেন এমন মনে হচ্ছে জানি না। আমি পারবো না আবরার। রাত্রি বেঁচে থাকতেও আমি ওদের মেনে নিইনি। পরে যদিও সেটা নিয়ে আফসোস করেছিলাম, অপরাধবোধে জর্জরিত হয়েছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সারাক্ষণ মনে হয়েছিল আমার মেয়েটা বোধহয়
আমার অভিশাপে চলে গেল। ওর স্বামী কখনো এ বাড়িতে আসেনি। ওর শ্বশুর বাড়ির কেউ আমাদের চেনে না, আমরা ওদের চিনি না। রাত্রি মারা যাওয়ার পর তো তোমার আম্মুকে নিয়ে চিন্তিত থাকতাম সারাক্ষণ। খালি মনে হতো আমার দোষেই আমার দুটো মেয়ের জীবন শেষ হয়ে গেছে। কারোর খোঁজ নেওয়ার সুযোগ হয়নি আমার। কোন মুখে আমি এখন তাকে আসতে বলবো? রাত কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে তাকলো মোবারক হোসেনের দিকে, হঠাৎ করে বলল, খালামণির হাজবেন্ড কি আবার বিয়ে করেছেন? হয়তো না, তেমন কোনো খবর আসেনি আমার কাছে। রাত ঢোক গিলে বলল, দেখলে, মা বাবারা সবসময় সঠিক হয় না। তুমি যাকে আমার আম্মুর জন্য ঠিক করেছিলে সে তো তার সন্তানের কথা পর্যন্ত একবার ভাবলো না, অথচ যাকে খালামণি তোমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলো সেই স্ত্রীর শোকে বিয়ে করলো না। আর আসলে রূপবতী গুণবতীদের ফিরে ভাগ্যবতীরা জিতে যায়। তুমি বলতে খালামণি শ্যামলা, অথচ আমার আম্মুও সে সময়ে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। কিন্তু খালামণি জিতে গেছে, মারা গিয়েও জিতে গেছে। পালক হোক, অ্যাটলিস্ট তুমি ওনার মেয়ের একবার খোঁজ নিতে পারতে। ওই যে বললাম, তোমার আম্মুকে ছাড়া আর কিছুই চিন্তা করার সুযোগ পাইনি। তুমিও তখন উঠতি বয়সে কিশোর ছিলে। তোমার বাবা ঝামেলা করেছিল বলে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিলাম। তোমার আম্মাকে আমার বাচ্চার মতো সামলাতে হয়েছে আবরার। আমি অন্য কিছু সুযোগ পাইনি। রাত অনুরোধ করে বলল, তুমি একবার ওনাকে আসতে বলো। দেখো, আমি চাইলেই একদিনের মধ্যে ওনার 14 গোষ্ঠীর খবর নিয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি সামনাসামনি একবার ওনাকে দেখতে চাচ্ছি, ওনার সাথে কথা বলতে চাচ্ছি। প্লিজ নানু ভাই, তুমি তোমার আবরারের কথা রাখবে না? যদি সে না আসে? ওনার কথা যেভাবে বললে, সে নিশ্চয়ই খালামণিকে অনেক ভালোবাসতো। সে তোমার কথা ফেলবে না। খালামণির জন্য হলেও তিনি আসবেন। নাম্বার আছে? ম্যানেজ করা কষ্ট হবে না? ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো ওনার আসার। খালামণির শেষ স্মৃতিকে আমার একবার দেখতেই হবে। আধার নিচের কক্ষে এসে ঢুকতেই চাঁদনি দ্রুত এসে দাঁড়ালো ওর সামনে। অকস্মাৎ আশায় আধার হকচকিয়ে গেল, নিজেকে ধাতস্থ করে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি হঠাৎ ওর কক্ষে এসেছে জিজ্ঞেস করার আগেই চাঁদনি ধরফরিয়ে বলল, দাদাভাই একটা গুড নিউজ আছে। আধার বুড়োকুচকে তাকালো চাঁদনির দিকে। ওর মুখটা উজ্জ্বল, চোখে ঠোঁটে ঠিকরে পড়া হাসি, কিন্তু আধার খুশি হতে পারল না। অবুঝ স্বরে বলল, গুড নিউজ? কি করে সম্ভব? আমি তো কিছু করিনি, আর তুই তো নিজেই একটা বেবি। চাঁদনি কিছুক্ষণ বিমূঢ় দৃষ্টিতে চেয়ে থাকলো আধারের দিকে, কথার মানে বুঝে আসতেই চেঁচিয়ে বলল, সবসময় ফালতু কথা কেন ঘোরে তোমার মাথায়? পজিটিভ চিন্তা করতে পারো না? আধার ওকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসলো। গায়ে লেদার জ্যাকেটটা খুলে ফেললো বিছানার উপর। কেটস খুলে মোজা খুলতে খুলতে বলল, যেভাবে বললি পজিটিভ চিন্তা কি করে আসবে? তোকে ওই দিন কত করে বললাম তোয়ালেটা খুলে দেখাই, তাতেও তোর সমস্যা। আর এখন বলছিস গুড নিউজ? মানা যায় বল? চাঁদনি নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আধার ভাই, অন্যরকম গুড নিউজ হতে পারে না? এভাবে ফালতু চিন্তা করো কেন সব সময়? আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ফিজিক্সে হাইস্ট মার্ক পেয়েছি। আধারের চোখে মুখে তেমন কোনো উচ্ছ্বাস দেখা গেল না। স্বাভাবিক স্বরে বলল, ও সেটা বল, আমি আরো কি কি ভাবছিলাম। চাঁদনি মাথা নিরু করে ফেললো। ওর মনটা খারাপ হয়ে গেল নিমেষে। কতটা এক্সাইটেড ছিল রেজাল্টটা জানার পর। আধারকে জানানোর জন্য কতক্ষণ ধরে ওর কক্ষে অপেক্ষা করছিল। আধার ওর এক্সামের সময় ওকে ওর সমপরিমাণ কষ্ট করেছে বলতে গেলে। সারা রাত ওর সাথে জেগে থাকতো, কফি বানিয়ে দিত, ও ঝিমালে ডেকে দিত, ওকে প্র্যাকটিক্যাল লিখে দিত। ওর খুশির অর্ধেক ভাগ আধারেরই। এই রেজাল্টে এখানে চাঁদনির চেয়ে আধারের কন্ট্রিবিউশন বেশি। অথচ আধার রেজাল্ট শুনে চাঁদনির মন মতো প্রতিক্রিয়া দেখালো না। কেন দেখালো না? আধারের প্রতিক্রিয়া দেখানো উচিত, ওর খুব খুশি হওয়া উচিত। এমন নর্মাল বিহেভ চাঁদনির হজম হচ্ছে না। যেখানে ও টিউটোরিয়ালে একটু ভালো করলে আধার কত খুশি হতো, সেখানে মিড টার্মে ফিজিক্সে হাইয়েস্ট নাম্বার পাওয়ার পরও আধার রিয়াকশন দিচ্ছে না। বাকি সাবজেক্টগুলোর কি খবর? মোটামুটি 4 পয়েন্ট এসছে। আচ্ছা, যেগুলোতে একটু কম মার্কস পেয়েছিস সেগুলোতে ফোকাস কর বেশি বেশি। চাঁদনি বলল। তুমি কি ব্যস্ত? কোথায় ছিলে এতক্ষণ? আধার মুস্কি হেসে বলল, মিস করছিলি? না। আমার চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম, ডাকলো সবাই, ভাবলাম যাই। আচ্ছা, রেস্ট নাও। চাঁদনি বেরিয়ে যেতে গেল। আধার পিছু ডাকলো ওকে।
চাঁদ, চাঁদনি পিছু ফিরল। কংগ্রাচুলেশনস ফর দ্য হাইয়েস্ট মার্ক। এই তো তুই ওয়াইফের মতো বিহেভ করছিস। কিন্তু তুমি হাজবেন্ডের মতো বিহেভ করছো না, করনি কোনো দিন। আচ্ছা, হাজব্যান্ডের মতো বিহেভ কিভাবে করে আমি তো জানি না। তোমার উচিত ছিল আমার সাকসেসের কথা শুনে অনেক খুশি হওয়া। খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, বাট যে গুড নিউজের এক্সপেকটেশন ছিল ওটা শুনলে আরো বেশি খুশি হতাম, বাট সেটা তো সম্ভব না। দুষ্টুমিই করলাম তোর সাথে। তুই বড় কেন হচ্ছিস না বলতো? তুই ছোট বলেই তোকে ছুঁতে আমার বুক কাঁপে, মনে হয় কষ্ট পাবি। যে মেয়ে শুধু কয়েকটা থাপ্পড় খেয়ে 1 মাস বিছানা থেকে উঠতে পারে না, তাকে যদি আমি আমার টক্সিসিটি নিয়ে ছুঁই তাহলে ভাব কি হবে। হাজবেন্ডের মতো বিহেভ করছি না বলে তো তোর খুশি হওয়া উচিত। একবার যদি হাজবেন্ডের মতো বিহেভ করি তোকে আর খুঁজে পাওয়া যাবে না চাঁদ। জবা বেগম আরমান শিকদারের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে বসেছেন, তবে ওনার দরকারি কথা হোক বা অদরকারি, অন্য একজন মানুষকে নিয়ে গিবাত করবেনই, এটার হেরফের হবে না। আরমান শিকদার বরাবরই বউয়ের বাধ্য, বউ যা বলবে তা, ওনার নিজের কোনো মতামত থাকে না। জবা বেগমের মুখের কথায় ওনার কথা। জবা বেগম কিছুক্ষণ বসে চাঁদনির বদনাম করলেন। মেয়েটাকে কেন যেন উনি সহ্যই করতে পারেন না। আধারের সাথে বিয়ের পর তো একদমই না। অর্পিতার স্বামীকে দেখলে ওনার আফসোস হয়, বোকা মেয়েটা কি রেখে কি খুঁজতে গেছে, এভাবে নিজের পায়ে নিজে কুড়ালকে মারে। আরমান শিকদার স্ত্রীর চিন্তিত মুখ দেখে বললেন, কি হয়েছে, চিন্তা করছো কেন? আধার অর্পিতাকে দেখলে চিল্লাপাল্লা করে, এভাবে থাকা যায় বলো? কতবার জামাই শুনেছে, আমাদের সম্মানটা কোথায় আছে বলো? অর্পিতা নিজের দোষই পাচ্ছে এসব। ওর শ্বশুরবাড়ির মানুষ তো ওকে মেনেই নিচ্ছে না। এখন আমি ঘর জামাই রাখবো? ভুল হয়ে গেছে। আর কতবার বিষয়টা নিয়ে মেয়েটাকে খোঁচাবা তোমরা? আমাদের মেয়ের দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। ছেলেটা এমন কেন করছে কে জানে, তবে ওরও দোষ দিতে পারি না আমি। অর্পিতার জন্যই তো ওকে চাঁদনিকে বিয়ে করতে হলো। ওর সাথে চাঁদনির কোনো দিক দিয়ে যায় বলো? যায় না কেন? জবা বেগম রেগে বললেন, বোকার মতো কথা বলছো কেন? অর্পিতার মতো সুন্দর ও চাঁদনি তো এ বাড়ির মেয়েও না। মেয়ে না হলে কি হবে? আকিব তো ওকে মেয়েই মানে, শুধু ওর দায়িত্ব পালনের জন্য আরেকটা বিয়ে পর্যন্ত করেনি। আকিবের ভাগের সব সম্পত্তি তোর। তাহলে তো সিংহভাগ সম্পদ ওই পাবে। বিজনেসের অর্ধেক ভাগ আকিব ভাইয়ার, বাকি অর্ধেক তোমার আর বড় ভাইয়ার। একটা অনাথ আশ্রমের মেয়ে আমার অর্পিতার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে, আমাদের উপর ছুরি ঘোরাবে? এটা হতে পারে না। আমি এটা হতে দেব না। আমি আমার মেয়ের জন্য সব করব। লাভ নেই। আকিব চাঁদনিকে কতটা ভালোবাসে সেটা তুমি জানো? ওর ফিউচারের কথা ভেবে ওর জন্য অনেক জমি জমা কিনে রেখেছে, ফ্ল্যাটও দেখেছিল। ও আরেকটু বড় হওয়ার জন্য অপেক্ষা করছিল। জবা বেগম মুখ বাঁকালেন, শ্লেষাত্মক স্বরে বললেন, তুমি অর্পিতার জন্য কিছু করনি কেন? আকিবের মতো আমার অত অ্যাবিলিটি নেই, তবে আমার ভাগের সম্পদ অবশ্যই আমার মেয়ের। তোমার বলদ মেয়েটা আধারকে রেখে এ কার কাছে গেছে? অ্যাটলিস্ট আধারকে বিয়ে করলে রাজরানীর হালে থাকতো। এখন জামাই শুদ্ধ এখানে থাকতে হচ্ছে। কি আর করার। তবে যাই বলো, বড় ভাইয়ের অনেক বুদ্ধি। চাঁদনিকে ভালোবাসে এটা সত্য, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার কি জানো? চাঁদনির সাথে আধারের বিয়ে হলে সব কিছুই আধারের। বিজনেসের সিংহভাগও পাবে। আকিব আবার আধারকে বড্ড ভালোবাসে। জবা বেগম ব্যঙ্গ করে হাসলেন, বললেন, তোমার ভাইয়ের বুদ্ধি আছে ভালো, বাট ওই চাঁদনিটাকে আমার সহ্য হয় না। না আছে রূপের ছিরি, না আছে আমাদের পরিবারের পরিচয়, তারপরও ও সব কিছু পাচ্ছে যা আমার মেয়ের পাওয়ার কথা ছিল। আধার মুখ বিকৃত করে ফেলল। ও মাত্রই বারান্দা দিয়ে হেঁটে আসছিল। কক্ষের ভেতর থেকে আরমান শিকদার আর জবা বেগমের কথোপকথন ভেসে আসছে। কক্ষের দরজা আজলে বন্ধ করে রাখা, তবুও কথার শব্দ বাইরে পর্যন্ত আসছে। ওদের কথা শুনেই দাঁড়িয়ে পড়েছে। যদিও আড়ি পেতে মানুষের কথা শোনা আধারের একটুও পছন্দ না, কিন্তু এসব কানে আসার পর না শুনেও পারেনি। একটা মানুষের চিন্তা ভাবনা নিজের মানুষদের প্রতি এমন কি করে হয়? হয়তো সে কখনো নিজের স্বামী সন্তান ছাড়া এবার এই মানুষগুলোকে নিজের ভাবেইনি। আধার অনেকদিন ধরে দেখছে
ওর বাপ চাচাদের সম্পর্ক ভালো চলছে না। সবাই উপরে উপর ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সবার কেমন যেন উদাসীনতা ক্ষোভ। আধার এ বাড়িতে থাকে না, কিন্তু এবারে যৌথ ফ্যামিলির সৌন্দর্যগুলোকেও খুব ভালোবাসে। ও কখনোই চায় না এ বাড়ি ভাগ হোক, সবাই আলাদা হয়ে যাক। আসলে যৌথ ফ্যামিলির বন্ডিংগুলো যেমন সুন্দর হয়, তেমনই এসব তিক্ত মনোভাব সব সৌন্দর্য নষ্ট করে দেয়। জবা বেগম এখনও চাঁদনিকে গালমন্দ করছে। আধার আর শুনল না, মুখ ফিরিয়ে চলে গেল নিজের কক্ষে। ও যেতেই দেখলো অর্পিতা বসে আছে ওর কক্ষে। ওকে দেখতেই দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি। আধারের এমনিতেই মাথা খারাপ ছিল। জবা বেগমের কথা শুনে অর্পিতাকে দেখে সে রাগ সব সীমা অতিক্রম করলো। তেড়ে মেরে গিয়ে চেঁচিয়ে বলল, তুই এখানে কি করছিস? বেরো এখান থেকে। তোমার সাথে আমার কথা আছে আধার ভাই, প্লিজ একটু শোনো। কিন্তু তোর সাথে আমার কোনো কথা নেই। বেয়াদব, আমার রুমে এসেছিস কোন সাহসে? যেখানে তোকে বাড়িতেই সহ্য করতে পারছি না আমি, সেখানে আমার রুমে ঢুকে বসে আছিস। বেরো, বেরো বলছি, নয়তো বাড়ি থেকে বের করবো আমি তোকে। অর্পিতা অনুরোধ করে বলল, আধার ভাই প্লিজ আমার কথাটা শোনো একটু। আমি জানি তোমার অনেক ক্ষোভ আমার উপর, আমার জন্য তোমার সম্মান নষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি অপারক ছিলাম। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। আচ্ছা, ও কি এখন একটা থাপ্পড় মেরে দেবে, না ও চুলগুলো সব ধরে ছিঁড়ে দেবে? কোনটা করলে এই বেয়াদবটা অপমান সইতে না পেরে বাড়ি থেকে চলে যাবে? আধার দ্বন্দ্বে পড়ল। অর্পিতা অসহায় স্বরে বলল, তোমার সাথে আমি অনেক দিন ধরে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখলে রেগে যাও, চেঁচামেচি করো। বিশ্বাস করো আমি পালাতে চাইনি, কিন্তু ও আমাকে ব্ল্যাকমেইল করেছিল আধার ভাই। আমার কাছে কোনো উপায় ছিল না ওকে বিয়ে করা ছাড়া। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো, বলল, তুই কচি খোঁকি, তোকে ব্ল্যাকমেইল করবে? খুকি না বলেই চিন্তায় পড়ে গিয়েছিলাম, সম্মানের ভয়ে পাগল হয়ে গিয়েছিলাম। নয়তো যে আমি হলুদ সন্ধ্যা পর্যন্ত এত খুশি ছিলাম, সে বিয়ের দিন পালিয়ে যাবে। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল আধার ভাই। তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরপরই ওর সাথে আমার সব সম্পর্কে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমি ধরাটা কোথায় খেলাম জানো? ওর সাথে রিলেশনে থাকাকালীন আমি অনেক ক্লোজ হয়ে গিয়েছিলাম। ওর কাছে আমার অনেক সেন্সিটিভ ছবি ছিল। নয়তো তুমি বলো, তোমার মতো একটা মানুষকে ছেড়ে আমি ওর মতো একটা ছেলের সাথে পালিয়ে যাই? আধার মনোযোগ দিয়ে কোনো কথাই শুনলো না, কিন্তু শেষের কথাগুলো শুনে নাকমুখ কুচকে তাকালো ওর দিকে। শক্ত কণ্ঠে বলল, নষ্টামির কথা আমার গলা উঁচিয়ে বলছিস? ও ভাগ্যিস ছেলেটা তোকে ব্ল্যাকমেইল করলো, তুই পালিয়ে গেলি। নয়তো পরে আমি জানতে পারলে তোর সাথে থাকার রুচি আমার এমনিতেও হতো না। তুমি আমাকে যা গাল দিবে দাও, কিন্তু এটাই সত্যি, আমার তোমার জন্য অনেক খারাপ লেগেছে। আমি অর্পিতা চট করে দু হাতে আধারের হাত ধরলো। আধার ছাড়া মেরে ছাড়ালো ওর হাত, চোখ পাকিয়ে বলল, হাত ধরছিস কোন সাহসে? আমার কথাটা শোনো। চাঁদনি কক্ষে ঢুকলো সে সময়। ওদের চিল্লাপাল্লা শুনেই বোধহয় দৌড়ে এসেছে আধার আর অর্পিতা। দুজন ওকে দেখে একসাথে তাকালো। চাঁদনি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। অর্পিতা তড়িঘড়ি করে বলল, চাঁদনি তুই যা, এখন কথা বলছি আমরা, স্পেস দে। চাঁদনি গেল না, দৃঢ় স্বরে বলল, স্পেসটা তুমি তোমার হাজবেন্ডের সাথে চাইলে আমি দিতাম, তো আমার জামাইয়ের সাথে আমি তোমারে কি করে স্পেস দিব অর্পিতা আপু? তুই বুঝছিস না কেন? কথা বলছি না আমি? নাক কেন গলাচ্ছিস তুই? এত জামাই জামাই যে করছিস আমার জন্যই তো পেয়েছিস, কৃতজ্ঞতা বোধ থেকে হলেও যা। চাঁদনি গভীর স্বরে বলল, তুমি বেরো, এটা আমার রুম। আধার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরই এটা আমার রুম হয়ে গেছে। আমি আমার রুমে তোমাকে অ্যালাউ করছি না। অর্পিতা আধারের দিকে তাকালো। ও ভুরু উঁচিয়ে চেয়ে আছে চাঁদনির দিকে। অর্পিতা ডাকলো, আধার ভাই। চাঁদনি কি বললো শুনতে পাসনি? ও নিজের রুমে তোকে অ্যালাউ করছে না। বেরো এখান থেকে। জোর করে বের করলে তোর হাত পা আস্ত থাকবে না। অর্পিতা অপমানে জর্জরিত হয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আধার তাকালো চাঁদনির দিকে। ও ফুঁসছে। আধার কিছু বলতে গেল, কিন্তু চাঁদনি বাধা দিয়ে বলল, কিছু বলো না, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কিছুদিন সাবিহা আপু, কিছুদিন অর্পিতা আপু, আরো কত আপু যে আছে, অবাক হই না। আমার কথাটা একটু শোন। চাঁদনি বিষাদ হাসলো, কণ্ঠে জগতের সমস্ত দুঃখ ঢেলে বলল, তুমি দুঃখও দিলা, আবার অন্ধকারের সাথে দেখার যন্ত্রণাও দিলা। চাঁদনি, তুই সিম্পল কথা কেন বুঝছিস না? এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তুই ভুল দেখেছিস। ভুল? আমি নিজের চোখে দেখেছি অর্পিতা আপু তোমার হাত ধরেছিল। সব সময় চোখের দেখাটা সত্যি হয় না। বিশ্বাস করিস না আমাকে? তুমি করো আমাকে বিশ্বাস। তুমি বুঝেছিলে সেদিন? বোঝনি। সেদিন তো চোখের দেখাটাও
জিতে গিয়েছিল। কি করেছিলে মনে নেই? মেরেছিলে আমাকে। আমি তো সেদিন শুধু একটা ছেলের সাথে দাঁড়িয়েছিলাম, আজ যে একটা মেয়ে তোমার রুমে ঢুকে তোমার হাত ধরেছিল, আরো আমাকে বলছিল তোমাদের স্পেস দিতে, নাক না গলাতে। এসব দোষ না আধার ভাই? আমি ওকে বেরিয়ে যেতে বলছিলাম, নির্লজ্জটা শুনছিল না। তুই একটু আগে আসলে দেখতি আমি ওর সাথে কি বাজে বিহেভ করেছি, কিন্তু তুই তখনই আসলি যখন ও আমার হাত ধরলো। তুমি সেদিন তখনই এসছিলে যখন আমি ওনার সাথে ক্যাফেটেরিয়ার বাইরে বেরিয়েছিলাম। তুমি আমাকে মেরেছিলে, কিন্তু আমি তোমার কিছু করতে পারবো না, কারণ আমি মেয়ে। আর ঠিক এই জায়গায় এসেই মেয়েদের সব ক্ষমতা, অধিকার বোধ ধূলিসাৎ হয়ে যায়। চাঁদনি পা ঝুলিয়ে বিছানার উপর বসে আছে, সমান তালে নাক ফুলাচ্ছ। আধার কোমরে হাত দিয়ে ভুরুকুচকে তাকিয়ে আছে ওর দিকে। এভাবে সাপের মতো ফোঁস করছিস কেন? চাঁদনি ফুঁসে তাকালো, বলল, খুব তো আমার উপর চোটপাট দেখাও, অথচ অর্পিতা আপুকে একটা কিছু বললে না। অর্পিতা আপুকে কিছু বলার সাধ্য নাই তোমার। আমি দুর্বল বলে সব জোর জবরদস্তি আমার সাথে? জবরদস্তি করেছি তোর সাথে কখনো? হ্যাঁ, তোর উপর সবকিছু গুছিয়ে দিই মানছি, অধিকার আছে তাই। আর ওর পিতার বিষয় নিয়ে যদি বলিস, ব্যাপারটা এখনো শেষ হয়নি, সবকিছু জমা করে রাখছি। ওকে যেদিন পাকড়াও করবো না, ওর বাপও ওকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, খালি মুখেই। কাজেও করে দেখাবে। তুই এভাবে ফোঁস করিস না, শ্বাস আটকে মারা যাবি তো। অল্প বয়সে বিধবা হতে হবে আমাকে। ওটা মেয়েরা হয়। ছেলেরা কি হয়? ধুর, তোমার ফালতু কথা শুনে ইচ্ছে করছে না আমার। চাঁদনি শুয়ে পড়ল, আধা দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর। চাঁদনি ভুল কিছু বলেনি। ওর উচিত ছিল অর্পিতাকে ঠাস করে একটা চড় মারা, এমনভাবে যাতে সব দাঁত নড়ে যায়। বাড়ির একটা মানুষও মেয়েটাকে কিছু বলে না, অথচ চাঁদনিকে উঠতে বসতে কথা শোনে। আজ যা হলো তাতে চাঁদনিরও মনে হতে পারে ও নিজেও বাড়ির অন্য সদস্যদের মতো, কিন্তু এমন তো না। ওর অর্পিতাকে কিছু বলতে ইচ্ছে করে না, জাস্ট মেরে কবর দিয়ে দিতে ইচ্ছে করে। ফালতু একটা মেয়ে, মুখ পর্যন্ত দেখতে ইচ্ছে করে না ওর। চাঁদনি গুটিসুটি মেরে বিছানার এক কোনায় পড়ে আছে। মেয়েটা এখনো কেমন যেন বিহেভ করে ওর সাথে। ওদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই, আধার চায়ও না। যেভাবে চলছে সেভাবে চলুক, চাঁদনির সাথে থাকলেই হলো। কিন্তু মেয়েটার এভাবে দূরে দূরে থাকা আধার সহ্য করতে পারে না। আধার হাত বাড়িয়ে চাঁদনির পিঠে হাত রাখলো, চাঁদনি সরিয়ে দিল। আধার ভুরু কুচকে বলল, ইগনোর করছিস কেন? এদিকে ফের। ধরো না, কথা বলতে ইচ্ছে করছে না তোমার সাথে। কোন দিন ইচ্ছা করে? কোনোদিন না। জোর করে ফেরাতে বলছিস? খুব খারাপ হবে বলছি। ইগো দেখাবি না একদম। সব অ্যাটিটিউড খালি আমার কাছে। নতুন কি? সব খারাপ তো আমার সাথেই হয়, কপালে নিয়ে এসছি যে। আধার চাঁদনিকে বোঝানোর ধৈর্য কোলাতে পারলো না। ওরা এক হাত ধরে টেনে কাছে আনলো, ঝুঁকে পেঁচিয়ে ধরলো ওকে। চাঁদনি ধরফড়িয়ে চোখ খুলে তাকালো। আধার ওর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বালিশের সাথে চেপে ধরলো। পরপর চাঁদনির ঘাড়ের উপর তুতনি রেখে লম্বা শ্বাস ফেললো। আতঙ্কে চাঁদনির গলা শুকিয়ে এলো, নিঃশ্বাস আটকে এলো। বহু চেষ্টা করেও একটা শব্দ বের করতে পারলো না মুখ দিয়ে। মন ভালো নেই চাঁদ, একটুও না। আমরা ঢাকা কখন যাচ্ছি? চাঁদনি ঢোক গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইলো, পারলো না। আধারের কাঁধে মুখ গুজে বলল, এমন করিস না আমার সাথে। তুই আমার কথা না শুনলে আমার অনেক খারাপ লাগে। প্লিজ একটু বোঝ। ওই মেয়েটাকে আমার একটুও সহ্য হয় না। যে হাত দিয়ে আমার হাত ধরেছে, ওই হাত ভেঙে দিতাম, কিন্তু এতে লাভ নেই। সিম্প্যাথি কুড়িয়ে নেবে বাড়ি সবার। ওরে আমি ওর জামাই দিয়ে সায়স্তা করাবো। তুই দেখিস চাঁদনি, আমি সব কিছুর প্রতিশোধ নেব। চাঁদনি কোনো মতে বলল, এত এক্সকিউজ কেন দিচ্ছ? আমি বলেছি তো আমি তোমাকে ট্রাস্ট করি। কথা শেষ। ট্রাস্ট না করলেও সমস্যা নেই। তোকে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না। বুঝলে বুঝ, না বুঝলে নাই। যাই বল, তুই খুব সুন্দর প্রতিশোধ নিতে জানিস রে। কি সুন্দর খোঁচা একটা মেরে দিলি। প্রতিশোধ না, শোধবোধ। একই তো। তুই যে কত বড় ঘাট তেরা সেটা এই কয়দিনে ভালোই বুঝেছি আমি। আগে বোঝনি? বুঝেছি। তোকে তো ছোটবেলা থেকে দেখছি, কিন্তু ইদানিং তোর জেদগুলো এত বেড়েছে। আমার জেদ সহ্য করতে বলেছে কেউ তোমাকে? না, বলেনি কেউ। তবুও তো সহ্য করতে হবে। তোরে ছাড়া যে যাইতে পারছি না এখান থেকে। তুই তো আমার সোয়ান। মানে? রাজহাঁস। রাজহাঁসের কাহিনী জানিস? রাজহাঁস কখনো তার জুটিকে ছানা থাকতে পারে না। যখন তার জুটি মারা যায়, তখন সে দুঃখে খাওয়া দাওয়া কমিয়ে দেয়। খুব চুপচাপ একলা একলা থাকে, ডিপ্রেশনের মতো আচরণ করে।
আর এক সময় একাকিত্বে মারা যায়। চাঁদনির অস্বস্তি হচ্ছে, ওর একটুও ভালো লাগছে না। আধারের সাথে ওর সম্পর্কটা কেমন যেন। চাঁদনি এসব নিতে পারে না, খারাপ লাগে, ওর অস্বস্তি হয়। ও সবসময় চায় আধার ওর সাথে নর্মাল বিহেভ করুক, এভাবে কাছে না আসুক। আধারের কাছে আসা সহ্য করতে পারে না ও। চাঁদনি মিনতি করে বলল, আধার ভাই ওঠো, বালিশে ঘুমাও প্লিজ, আমার একটু ভালো লাগছে না। তোর মতো পিচ্ছিকে বিয়ে করে এভাবে কপালটা না পোড়ালেও পারতাম আমি। আধার উঠে বসলো। চাঁদনি এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলো। আধার শয়তানি হাসলো ওর দিকে তাকে। চাঁদনি কাচুমাচু করে মুখ করে ফেললো, বাচ্চাদের মতো করে বলল, প্লিজ তুমি এরকম করবে না, আমার অস্বস্তি হয়। আধার কপালে হাত রাখলো, ওর বিহেভিয়ারগুলো সরিয়ে ফেললো। ঘুমা। তুমি বলো আর এরকম করবে না। ঘুমা। চাঁদনি চোখ বন্ধ করলো, ওর বুক ধরফর করছে এখনো। ওর ঢোক গেললো। আধার দেখলো তো স্পষ্ট, হেসে ফেললো। চাঁদের চুলগুলো অনেক লম্বা, কোমর ছাড়িয়ে যায়, অনেক ঘালো কালো কুচকুচে, রূপাঞ্জলের মতো কিউট। যদিও রূপাঞ্জলের চুল সোনালি, তবুও আধারের এমন মনে হয়। আধারও চুলগুলো হাতে পেঁচিয়ে নিল। চাঁদনি বলে ওনাকে চাঁদনিকে পুতুলের মতো ট্রিট করে। আসলে এমন না, কিন্তু চাঁদনিকে ওর কাছে একটা পুতুলের মতোই লাগে, যাকে নিয়ে ও সারাক্ষণ সাথে সাথে ঘুরবে, যে সবসময় ওর সাথে থাকবে, ওর কথা মানবে, ও যা বলবে তা শুনবে। ব্যাস এইটুকুই তো চাইও। যদিও তা ঠিক না, চাঁদি তো মানুষ, পুতুল না। ওর নিজের কিছু ইচ্ছা আছে, স্বপ্ন আছে। ও কেন সবসময় আধারের কথা মতো চলবে? কিন্তু আধার এটা নিজেকেই বোঝাতে পারে না। কোনো কিছু নিয়ে হুটে ট্রেগে যায়, মিসবিহেভ করে। ওর একটা যত সুন্দর করে প্রকাশ করতে পারে, ভালোবাসাটা পারে না। মনে হয় এটা করলেই বুঝি মানুষ ওকে দুর্বল ভাববে। ও খুব লুকিয়ে চড়িয়ে ভালোবাসে, বিপরীত পাশের মানুষটা যাতে বুঝতে না পারে সেভাবে। তার জন্য ও স্যাস্রামো করে, বেহায়া হয়ে যায়। অথচ এসব করেও কিভাবে যেন নিজের ইগোটাকে উপরে রাখতে চায়, পারে না, হেরে যায়। ইগো আর ভালোবাসা কখনোই একসাথে জিততে পারে না। ও তো অনেক আগেই হেরে গেছে চাঁদনির কাছে, শুধু সেটা স্বীকার করা যাবে না। স্বীকার করলে আধার হেরে যাবে, ও নিজের হেরে যাওয়া মানতে পারবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে চাঁদনি খবর পেল ওর নানু বাড়ি থেকে কল এসেছিল। আকিব শিকদারের সাথে গতকাল রাতে ওর নানু ভাই যোগাযোগ করেছে, ওদের যেতে বলেছে আজ। চাঁদনির বুঝার পর থেকে ও নিজের নানু বাড়ি সম্পর্কে কোনোদিন কিছু শোনেনি। ওর যে আদৌ একটা নানু বাড়ি আছে, সেখানে হয়তো মায়ের মা বাবা আছে, সেটাও ভুলে বসেছিল। কিন্তু আকিব শিকদার থেকে খবরটা পেয়েও কি রিয়াকশন দেবে সেটাই ভুলে গেল। আকিব শিকদার সোফায় বসে চা খাচ্ছেন। চাঁদনি সোফার উপর দুপা তুলে বসে আছে ওনার পাশে, একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে খালি। আকিব শিকদার বিরক্ত না হয়ে উত্তর দিচ্ছেন। উনি চাঁদনির প্রশ্নে কখনো বিরক্ত হন না। চাঁদনি সারাদিন ওনার কানের কাছে প্যান প্যান করলেও উনি বাচ্চাদের মতো বুঝিয়ে বলবেন। তোমাকে কল কখন করেছিল? গতকাল রাতে তোমার নানু ভাইয়া কল করেছিল, তোমাকে নিয়ে যেতে বলেছে সেখানে। চাঁদনি অবাক হয়ে বলল, আমার নানু বাড়ি আছে বাবা? নানু ভাই আছে? আর কে কে আছে? আছে তো, সব আছে। তোমার তোমার নানু ভাই আছে, খালামণি আছে। নানু মা, মামা? মামা নেই, নানু মা মারা গেছে। ভুল বললে তো, সবাই থেকেও কেউ থাকে না আমার কেমন যেন। আম্মু চলে যাওয়ার পর থেকেই সবাই এমন কেন করে আমার সাথে? চাঁদনি মলিন হাসলো। আকিব শিকদার ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন মন খারাপ করেছো আম্মা? আমি আছি তো, এখন তো নানু বাড়িও আছে। নানু ভাই তো কোনোদিন একবারও আমার খোঁজ নিল না, এত বছর পর হঠাৎ। সেটা তো আমিও বুঝতে পারছি না, এত বছর পর কেন। কিন্তু সে কখনো আমারও খোঁজ নেয়নি। উনি কোনোদিন আমাকে মানতেই পারেনি। তোমার আম্মাকে বিয়ে করা আমার জন্য একটা অপরাধ ছিল। কেন অপরাধ ছিল? ভালোবাসা অপরাধ? না, কিন্তু নিজের চেয়ে হাই ক্লাসের কাউকে চাওয়া অপরাধ। তোমার আম্মার সাথে আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমি একটা মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে ছিলাম, যার সমাজে কোনো স্ট্যান্ডার্ড ছিল না। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তোমার আম্মা আমাকে সেভাবে মেনে নিলেও তোমার নানু ভাইয়া পারেনি। ওরা তখন অনেক বড় লোক ছিল, ফ্যামিলির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। আমার মতো একটা ছেলেকে মেনে নিবে না, এটাই স্বাভাবিক নয় কি? বাট তোমার আম্মু আমার লাকি চার্ম ছিল। ওকে বিয়ে করার পরপরই আমার সব কিছু বদলে যায়। ও অনেক ভাগ্যবতী ছিল জানো, আমি এখনো মানি। এই যে এত বিজনেস, জায়গা জমি সম্পত্তি হুট করেই হয়ে গেল, সব তোমার আম্মুর জন্য। চাঁদনি গালে হাত রেখে মনোযোগ দিয়ে শুনল প্রতিটা কথা। দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা আমাদেরকে যেতে বলেছে? তোমার নানু ভাই আমাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। আবার খুশি হওয়া উচিত না দুঃখ পাওয়া উচিত? কিরকম?
খুশি কেন হব? এত বছর পর নানু বাড়ির খোঁজ পেয়েছি সেজন্য? না, আমাদেরকে এতগুলো বছর ওরা একটুকু দাম দিল না, সেজন্য দুঃখ পাবো। তোমার মন কি বলছে? আমার মন বলছে খুশিতে একটা চিল্লানি দিতে। ইস, আমার এতগুলো মানুষ আছে। তাহলে খুশিতে একটা চিল্লানি দাও, নিজের খুশিটা কারোর সাথে ভাগ করে আসো। খুশি ভাগ করলেই বেড়ে যায়। কাকে জানাবো? বাড়ির কারোর সাথেই আমার তেমন কানেকশন নেই। 3 তলায় নিজের কক্ষে যাও, কল করে নিজের কোনো ফ্রেন্ডকে বলো, বা তোমার ঝগড়া পার্টনারকে বলতে পারো। ঘুমাচ্ছে। ঘুম থেকে টেনে তুলে খবরটা দাও, এটা অন্যরকমই একটা মজা। চাঁদনি দৌড়ে উপরে গেল। আধার তখন উপর হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। চাঁদনি গিয়ে ওর বাহু ধরে টানাটানি করতে থাকলো, উদ্গ্রীব স্বরে বলতে থাকলো। আধার ভাই, তুমি ঘুমাচ্ছ? এদিকে জানো কি হয়েছে? ওঠো ওঠো বলছি। ইস, আমার তর সইছে না জানানোর জন্য। এই ওঠো না। আধার ঘুমা ঘুমা চোখ নিয়ে দেখলো ওকে। ঘুমের তোড়ে চোখের পাতা টেনে খুলতে পারছে না ও। আধারের ঘুম ঘুম মুখ দেখে মায়া হলো না চাঁদনির। আধার আবার শুতে গেলে বাধা দিল ওকে। আধার হামি তুলে বলল, চোখে সব ঝাপসা দেখছি। মুখ ধুয়ে আসো, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। ধুর, পারবো না। আল্লাহ, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। না, আগে আমার কথা শোনো। বল, শুনছি। আধার ঝিমোতে থাকলো। চাঁদনি চেঁচিয়ে বলল। মনোযোগ দিয়ে শুনছো না কেন তুমি? আধার বহু কষ্টে চোখের পাতা টেনে খুলে তাকালো। চাঁদনির মুখ হাসি হাসি। আধার আবার হামি তুলল, বলল। শুনছি। চাঁদনি খুশিতে গদগদ হয়ে বলল, জানো আধার ভাই, আজকে আমি নানুর বাসায় যাব। ভালো তো, যা। আমি অনেক এক্সাইটেড। তোমার কি মনে হয় ওখানে আমার কাজিনরা থাকবে? বাপের গোষ্ঠীর কোনো কাজিনের সাথে তো আমার বনি বনা নাই। ওখানে গিয়ে মনমতো কাউকে পেলে মন্দ হবে না। আধার ভুরু উঁচিয়ে তাকিয়ে বলল, মন মতো মানে কি ইঙ্গিত করলি? ধুর, উল্টাপাল্টা বোঝো খালি। নতুন কিছু মানুষকে পাবো, ওদের সাথে ভালো বন্ডিং হবে আমার। তোমার মতো আমারও অনেক কাজিন থাকবে যারা আমাকে ভালোবাসবে। এটা ভেবেই তো আপ্লুত হয়ে যাচ্ছি আমি। এটাকে কি বলে জানিস? গাছে কাঁঠাল, গোফে তেল। এত কিছু আগে ভাগে ভেবে নিলে দেখবি ছোট মার আর কোনো ভাই বোনই নেই। না, এমন হবে না, কেউ তো থাকবেই। আধার কিছুক্ষণ নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, শাসিয়ে বলল, থাকলেও দূরে থাকবি, বিশ্বাস কর। উল্টাপাল্টা কোনো কথা যদি আমার কানে আসে না, তোর অবস্থা আমি এমন করব আমি নিজেও জানি না। আমি ব্যতীত তোর আর কোনো কাজিন নেই, থাকতে পারে না। থাকলেও তার কোনো ভ্যালু নেই, কারণ সব ভ্যালু আমার। যা, দূর হ। আধার আবার ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ল। চাঁদনি মুখ লটকে বেরিয়ে গেল। আকিব শিকদার সিদ্ধান্ত নিলেন, সদনায় একবার চাঁদনিকে নিয়ে চারিয়ে যাবেন। ওনার নিজেরই ঠিক লাগছে না বিষয়টা। এত বছর পর হঠাৎ করে তার শ্বশুর বাড়ির লোকজন কোথা থেকে উদয় হলো। কিন্তু সকাল 11টার দিকে ওনার শ্বশুরমশাই আবারও কল করলেন ওনাকে। বারংবার বললেন চাঁদনিকে নিয়ে উনি যাতে দুপুরের দিকে যায়, লাঞ্চটা যাতে সেখানে করে। প্রথমবার তারা ওই বাড়িতে যাবে, একটু তো যত্নার্থী করার সুযোগ দিতে হবে। বিষয়টা চাঁদনিকে জানালেন তিনি। দুপুর 1টার মধ্যে যাতে চাঁদনি রেডি হয়ে থাকে। চাঁদনি ঘাড় বাঁকিয়ে সম্মতি দিল, আবার চিন্তিত স্বরে বলল, আম্মু মারা যাওয়ার পর আমাদের সাথে একবার যোগাযোগ পর্যন্ত করেনি ওরা। তোমাকে পর্যন্ত একবার যেতে বলেনি। এখন এত বছর পর এসে আমাকে সাথে করে নিয়ে যেতে বলছে। কি কারণ থাকতে পারে বাবা? যাওয়া কি ঠিক হবে? ঠিক ভুল তো বুঝে উঠতে পারছি না আম্মা। আমার নিজেরও যেতে ইচ্ছা করছে না। তোমার আম্মু বেঁচে থাকতেই যায়নি কোনো দিন, শুধু ওকে গেটে নামিয়ে দিয়ে আমি চলে আসতাম। তোমার নানু ভাই কখনো আমাকে ভেতরে ডাকেনি, তবু আমি যাচ্ছি এত অবজ্ঞার পর। কেন জানো? তোমার আম্মুর জন্য। বেঁচে থাকতে তার এই একটাই ইচ্ছা ছিল, তার বাবা আমাকে মেনে নিবে। সে বেঁচে নেই, কিন্তু তার ইচ্ছাটুকু আমি বাঁচিয়ে রাখি। অ্যাটলিস্ট দেখে আসি কেন ডাকা হচ্ছে আমাদের। তোমার মায়ের কথা ভেবে হলেও চলো। বাড়ির পেশায় সবাই ভীষণভাবে অবাক হলো কথাটা শুনে। এত বছর পর আকিব শিকদারের শ্বশুর বাড়ির লোকজন কোথা থেকে উদয় হয়ে গেল। আধার ততটা মাথা ঘামালো না। উদয় হতেই পারে, এটা এমন আশ্চর্যের বিষয় কি? অনেক বছর পেরিয়ে গেলে মানুষের মস্তিষ্কে সুবুদ্ধির উদয় হয়। সেভাবেই হয়তো তার শ্বশুরের সুবুদ্ধি উদয় হয়েছে। তাই হয়তো এত বছর পর নাতনি তার মেয়ে জামাইকে ডেকে পাঠিয়েছেন। অনেক কিছুই হতে পারে। চাঁদনি দুপুরে রেডি হয়ে নিচে নামলো। ওর পরনে একটা হাফ গাউন, চোখে কাজল দিয়ে চুলগুলো ছেড়ে দিয়েছে। আধার বড় বড় চোখ করে দেখলো ওকে, পাশ ঘেঁষে চিবিয়ে চিবিয়ে বলল, মনে হচ্ছে মামা বাড়ি না, শ্বশুর বাড়ি যাচ্ছিস।
এত সেজেগুজে এসেছিস কেন? কোথায় সাজলাম? শুধু কাজল দিয়েছি। তোকে না কাজল দিতে মানা করেছি, এরপরে অবাধ্য হচ্ছিস তুই? বাইরে কোথাও তো যাচ্ছি না, নানু বাড়ি যাচ্ছি। কাজল দিলে সমস্যা কি? অনেক সমস্যা। কাজল মুছে ফেল, চুল বেঁধে যা, চুল টুল খুলে নায়িকা হয়ে যাচ্ছে। আহারে, ঢঙের আর শেষ নেই। হ্যাঁ, ঢং কি শুধু তুমি করতে পারো নাকি? আমিও করব এখন থেকে ঢং। পারলে আটকে দেখাও। চাঁদনি হাত দিয়ে চুল সরিয়ে আকিব শিকদারের কাছে এগিয়ে গেল। আধারের চোখে ওর খোলা চুলগুলো খুব বিঁধল। চুলগুলো খোলা রাখলো, চাঁদনিকে খুব সুন্দর দেখায়। আধার কখনো বলেনি, কিন্তু ওর খুব পছন্দ চাঁদনির চুলগুলো। আধারের মন চাইলো কাঁচি এনে চাঁদনির চুলগুলো কেটে দিতে, তাহলেও আর অন্য কাউকে ঢং দেখাতে পারবে না। দিল না। চাঁদনি মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদবে, আকাশ পাতাল কেঁপে উঠবে ওর কান্নায়। তারপর ওর সাথে আর ঢাকা যাবে না। হয়তো আকিব শিকদারকে ডিভোর্সের কথাও বলতে পারে, বিশ্বাস নেই। চাঁদের কাছে আধারের চেয়ে ওর চুলগুলো বেশি। আধার বুকে পাথর চাপা দিয়ে বিদায় দিল ওদেরকে। পুরো দিন মুখটা পেঁচার মতো করে রাখলো, যেন এই দুনিয়া ওর চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই। ও বউ ছাড়া এতিম একটা ছেলে। অচেনা একটা জায়গায় ওকে ছেড়ে দেওয়া হয়েছে। একটা রাজকীয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আকিব শিকদারের গাড়ি। মূল ফটক বন্ধ। আকিব শিকদার গাড়ি থামিয়ে রেখেছেন, এখনো হর্ন দেননি। হর্ন দিলে ফটক খুলবে, এটা ওনার জানা কথা। উনি দ্বন্দ্বে পড়েছেন, যাবেন নাকি না। পুরো রাস্তায় সব ভাবতে ভাবতে এসেছেন। ঠিক এ জায়গায় উনি রাত্রি শিকদারকে নামিয়ে দিতেন, উনি বাড়ির ভেতর চলে যেতেন। আকিব শিকদার দেনামোনা করতেন ফটক পেরিয়ে ঢুকবেন নাকি না। ওনাকে মোবারক হোসেন কখনো ডাকেননি, আজও সে দ্বন্দ্ব পড়লেন তিনি। আত্মসম্মান বাধা দিচ্ছে যেতে, আবার রাত্রি শিকদারের কথা ভেবে এখান থেকে ফিরেও যেতে পারছেন না। চাঁদনি অবাক হয়ে দেখছে বাড়িটা। এই জায়গাটায় ছোটবেলায় অনেকবার এসেছেও। স্থানীয়রা এই বাড়িকে রাজবাড়ি নামে চেনে। এখানের পাশে ঘোরার একটা সুন্দর জায়গা আছে। চাঁদনি বাড়িটা স্কুল করতে করতে ছুটির দিন ওর বাবার সাথে এখানেই আসতো। চাঁদনি কখনো এ বাড়িতে ঢোকেনি, তবে বাইরে থেকে দেখতো। এখানকার বাসিন্দারা প্রায়শই বিদেশে চলে যায়। ওদের আতরের বড় ব্যবসা আছে অ্যাব্রোডে, রাজনীতি করে, তাই বেশিরভাগ সময় বাড়িটা খালি থাকে। এসব তথ্য দিয়েছিল ওকে ওর বাবা। ঘুরতে এসে চাঁদনি প্রশ্ন করলে এসব কথাই ঘুরিয়ে ফিরিয়ে শোনাতো আকিব শিকদার। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই আকিব শিকদার বলল না ওকে, এটা ওর নানুর বাড়ি। এখানে ওর কিছু আপনজন আছে। আসলেই আপনজন? সে আপনজনরা তো এত বছরে একবারও মনে করলো না ওদের। এজন্যই বোধহয় আকিব শিকদার অভিমান করে কথাটা বলেনি কোনোদিন ওকে। আকিব শিকদার হর্ন দিলেন। হর্নের শব্দ পেয়ে দারোয়ান গেট খুলে দিল। আকিব শিকদার গাড়ি চালিয়ে গেট পেরিয়ে ঢুকলেন। দারোয়ান দৌড়ে এলো জানালার কাছে, নম্র স্বরে বলল, স্যার, পার্কিং লট এদিকে। দারোয়ান হাত বাড়িয়ে দেখিয়ে দিল। আকিব শিকদার গাড়ি পার করে চাঁদনিকে নিয়ে এলেন। চাঁদনি পুলকিত হলো। ইস, কি সুন্দর সবকিছু, কত বড় বাগান। ইয়ার্ডের একপাশে হলুদ, লাল আর সাদা রঙের গোলাপের চারা। চাঁদনির একটা ছিঁড়ে নিতে মন চাইলো, কিন্তু সম্মানের দিকে তাকিয়ে আর নিল না। কেউ দেখে ফেললে পাছকে ছুঁচা বলে। রাজকীয়তা ছোঁয়া সব জায়গায়। চাঁদনি ফিস ফিস করে বলল, তোমার শ্বশুরবাড়ির লোকজন তো খুব ধনী বাবা। তোর বাপও কম ধনী না। ये एटीट्यूड ही तो मैं देखना चाहती। আকিব শিকদার চোখ বুজে হাসলেন। চাঁদনি ওনার বাহু জড়িয়ে ধরল। আকিব শিকদারের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকলো। সদর দরজার সামনে এসে দাঁড়ালো দুজনে। চাঁদনির বুক ধুকভুক করছে। কারা কারা থাকতে পারে ভেতরে? নানু ভাই, খালামণি, আর কে? মামা? মামার তো ভাই বোন। ওর ভাবনার মাঝে আকিব শিকদার বেল চাপলেন। তখনই দরজা খট করে খুলে গেল, যেন কেউ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল ওদের আসার। দরজার পাশে বসেছিল, ওরা আসলেই দরজা খুলে দেবে। দরজা খুলেই রাত পেরিয়ে এলো। মিষ্টি হেসে দেখলো ওদের। চাঁদনি আকাশ থেকে পড়লো যেন। ভুল দেখছে মনে করে চোখ কষলে আবার তাকালো। ভুল দেখছে না, চিমটি কাটার পরও ভুল দেখার কথা না। রাত হাসি মুখে তাকালো আকিব শিকদারের দিকে। সেও হতভম্ব হয়ে তাকিয়েছে। রাত খড়খড়ে গলায় বলল, ভালো আছেন আঙ্কেল? তুমি? আপনার সাথে না আমার আলাপ আলোচনা বাকি থেকেই গিয়েছিল। আবরার, তুমি এখানে? ওয়াও, আপনি আমার নামও মনে রেখে দিয়েছেন। কিউট তো। ভেতরে আসুন, সব পরিচিতি কি বাইরে দাঁড়িয়ে হবে? চাঁদনি আকিব শিকদারের বাহু ছেড়ে দিল। আকিব শিকদার ভেতরে প্রবেশ করে বলল, গাড়িতে নাস্তা ছিল, সেগুলো আনার জন্য কাউকে লাগতো। আপনি বসুন, ওরা নিয়ে আসবে। আকিব শিকদার হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলেন। রাত ওনার হাত ধরে হ্যান্ডশেক করলো, পরপর জড়িয়ে ধরলো ওনাকে। চাঁদনি হাঁ করে দেখলো দুজনকে। রাতের ব্যবহারে দফায় দফায় অবাক হচ্ছে ও। ওই নাকুচা ছেলেটা এত ভালো বিহেভ করছে কি করে?
ওকে হয় এ বাড়ির? রাত একবারও তাকালো না চাঁদনির দিকে, অদেখা করলো ওকে। মোবারক হোসেন এ পর্যায়ে ড্রয়িং রুমে এলেন। আকিব শিকদার ওনাকে দেখে কি বলবেন বুঝতে পারলেন না। চাঁদনি সালাম দিল ওনাকে। আকিব শিকদার সালাম দিয়ে হেসে বললেন, কেমন আছো তোমরা? চাঁদনি আকিব শিকদারের দিকে তাকালো, উনিও চাঁদনির দিকে তাকালেন। দুজনের মুখ চাওয়াচাই দেখলো রাত। আকিব শিকদার আর মোবারক হোসেন দুজনে একে অপরের সাথে কথা বলতে সংকোচ বোধ করলেন। রাত পরিস্থিতি ঠিক করতে বলল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, আমরা বসে কথা বলি। আকিব শিকদার কথা না বাড়িয়ে সোফায় গিয়ে বসলেন। চাঁদনি গেল ওনার পিছু পিছু। আকিব শিকদার রাতের উদ্দেশ্য বললেন, তুমি এ বাড়ির কে হও আবরার? রাত্রি শিকদার আমার খালামণি হন। আপনি বলুন আমি কে হই? আকিব শিকদার অবাক স্বরে বললেন, তুমি রোদেলাপুর ছেলে? জি। এজন্যই আমার তোমাকে চেনা চেনা লাগছিল। কিরকম? আমি আমার আম্মুর মতো দেখতে? 99%। রাত হাসলো। পরক্ষণে মোবারক হোসেনের দিকে তাকিয়ে কনুই দিয়ে গোতা দিল আকিব শিকদারের সাথে কথা বলার জন্য। উনি করুণ দৃষ্টিতে তাকালেন। কি কথা বলবেন উনি? যখন বলার দরকার ছিল তখনই কিছু বলেননি। রোদেলাপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি এখানে বেড়াতে এসেছো? আমি তো ছোটবেলা থেকে এখানেই থাকি। আকিব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকালেন, ক্ষীণ স্বরে বললেন, আমি শুনেছিলাম রোদেলাপুর শ্বশুরবাড়ি ঢাকায়। আম্মুর ডিভোর্স হয়ে গিয়েছে। রাত বিষাদ হাসলো। চাঁদের মনে হলো জাগতিক সকল দুঃখ বিষাদ রাতের হাসিতে প্রকাশ পেল। দ্রুত এক হাতে আকিব শিকদারের হাত চেপে ধরল চাঁদনি। ফিসফিসিয়ে বলল, এজন্যই তোমাকে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করতে মানা করি। সবার জীবনে সুখ হবে এমন কোনো কথা নেই। আমি তো শুধু তুমি আর কোনো প্রশ্ন করবে না। রাত চোখ মুখ কুচকে দেখলো চাঁদনির ফিসফিসানি। আকিব শিকদার বললেন, সরি আবরার ফর ইউর লস্ট। ইটস নট মাই লস্ট। মানুষের জীবনের উৎখাত পতন আসে। আম্মু কষ্ট পেয়েছে, কিন্তু আমার মনে হয় ওটা আমার জীবনের প্রাপ্তি ছিল। আকিব শিকদার কি বলবেন ভেবে পেলেন না। সার্ভেন্টরা কিচেন থেকে ট্রে করে নাস্তা নিয়ে আসলো। মুহূর্তে কাচের গোল টেবিলের কোনা কোনা ভর্তি হয়ে গেল কাচের প্লেটে। রাত বলল, আঙ্কেল নাস্তা নিন। চাঁদনিকে রাত নাস্তা নিতে বলল না। ভেতরে ভেতরে সূক্ষ্ম অপমান বোধ হলো ওর। রাত আজও চাঁদনিকে চিনতে পারল না। চাঁদনি বুঝে নিল এ ছেলের স্মৃতিশক্তি খুব কম। এমন একটা মানুষের জনতার নেতা হওয়া একেবারেই উচিত না। এমন ভুলমনা নেতা ওদের একটুও দরকার নেই। আপনি নিচ্ছেন না কেন? আপনাকে আলাদাভাবে বলতে হবে। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো রাতের দিকে। আকিব শিকদার বললেন, ও এত হেলদি ফুড খায় না। কি খায় সে? জাঙ্ক ফুড আর কোনো মতে 1 চামচ ভাত, এভাবেই বেঁচে আছে। চাঁদনি ফিসফিস করে বলল, ওনাকে এসব বলছো কেন তুমি? আরে আমি তো তোমার সাথে আর কথা নেই আমার। রাত ছোট ছোট চোখ করে তাকালো চাঁদনির দিকে। এই মেয়ে তো ফিসফিস করে কেন? ফিসফিসানি পিচ্ছি একটা। আকিব শিকদার ওর দিকে তাকিয়ে বললেন, তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছো তাই না আবরার? শুধু আমি না তো, নানু ভাইও আপনার সাথে দেখা করতে চেয়েছে। তোমার নানু ভাইয়ের তো এত বছরেও দেখা করার প্রয়োজন পড়লো না, হঠাৎ এখন কেন? মোবারক হোসেন লজ্জায় পড়লেন। রাত বলল, আসলে আপনার সাথে ওই দিন পরিচিত হওয়ার পর আমার খালি মনে হচ্ছিল আপনাকে আমি চিনি। কোথাও না কোথাও আপনার কথা আমি শুনেছি। আপনাকে সরাসরি না দেখলেও রাত্রি খালামণি খুব বলতো আপনার কথা। রোদেলাপু কোথায়? আমি ডেকে নিয়ে আসছি। রাত ডাকতে গেল, কিন্তু কিছু সময় পর একা ফিরে এসে বলল, আম্মু ঘুমাচ্ছে, একটু পরেই উঠবে। কাঁচা ঘুম ভেঙে গেলে মাথা ব্যথা করে। কোনো সমস্যা নেই, আমরা লাঞ্চটা করে ফেলি, ততক্ষণে আম্মু উঠে যাবে। সবাই টেবিলে গিয়ে বসলো লাঞ্চের উদ্দেশ্যে। চাঁদনির বিরক্ত লাগছে। কি বোরিং একটা টাইম যাচ্ছে। কত কি ভেবে সে এসেছিল। ওর অনেক কাজিন থাকবে, সবার সাথে পরিচিত হবে, কত কি যে করবে। সেখানে গোমরা মুখটাই ওর কাজিন হতে পেল না। আধার ভাই ঠিকই বলেছিল, ও ব্যতীত চাঁদনির আর কাজিন নেই। এ ছেলে কাজিন হওয়ার যোগ্য না। কাজিনরা আর যাই হোক, এত বোরিং হয় না ভেবেই চাঁদনি মুখ বাঁকালো। লাঞ্চে চাঁদনি তেমন কিছুই খেলো না, শুধু 1 চামচ ভাত আর একটা লেগ রোস্ট। এই নিয়েই খাবার টেবিলে রাত ঘুমিয়ে পেঁচিয়ে বাস মেরেছে ওকে। মেয়েরা নাকি স্টাইলের জন্য ভাতই খেতে পারে না, ওদের লিপস্টিক লেপটে যাবে সেজন্য। কত বড় অন্ধ হলে কথা বলে। রাত কোথায় দেখেছ কি লিপস্টিক দিতে?
ছি ছি, এ কেমন নেতা পেতে চলেছে ওরা ভবিষ্যতে। নেতা এমন অন্ধ, ভুলো মনা হলে কি করে হয়। চাঁদি সবার আগে ভাত খেয়ে উঠলো, উঠে হাত ধুতে গেল বেসিনে। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে দিতে ও কিছুক্ষণ বিড়বিড় করে গালি দিল রাতকে। হঠাৎই ওর চোখ পড়ল, আর পরে শাড়ি পরে একজন সুন্দরী নারী পর্দার পেছনে লুকিয়ে লুকিয়ে ওকে দেখছে। ও তাকাতে সে ভেতরে চলে গেল। রাত এলো তখন হাত ধুতে, চাঁদি তখন ভেতরে উকি মারছে। কি হয়েছে? এভরিথিং ইজ ওকে পিচ্চি? চাঁদি চটজনি দিয়ে দেখিয়ে বলল, ওখানে ওখানে খুব সুন্দর একটা মানুষ ছিল। কে? আমি কি করে জানবো আপনার বাড়িতে কে কে আছে? আর আমি পিচ্ছি না। নাকমুখ কোচকে বলল চাঁদনি। রোদেলা স্থানে আবার হেসে ওকে দেখে চলে গেল। চাঁদনি তড়িঘড়ি করে বলল, ওই তো চলে গেল আবার। ওহো, শি ইজ মাই অ্যাংরি বার্ড। কে? আপনার বোন? অন্যমনস্ক হয়ে বলল চাঁদনি। আমার আম্মু। চাঁদনি বড় বড় চোখ করে তাকালো, বলল, সত্যি এত সুন্দরী? বয়স বোঝাই যায় না। আমি তো মনে করেছি আমার চেয়ে একটু বড় হবে, অথচ আপনার আম্মু এত কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি আপনার আম্মুর মতো হয়েছেন, তাই না? যেমন? কিছু না। আমি আমার আম্মুর সৌন্দর্যের ছিটেফোঁটাও পাইনি। তেমন না, সৌন্দর্যের পুরোটা পাননি, ছিটেফোঁটা পেয়েছেন। রাত হেসে দিল, টেবিল থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল চাঁদনির দিকে। চাঁদনি হাত মুছতে মুছতে বলল, থ্যাংক ইউ। রাত বাঁকা চোখে তাকিয়ে বলল, তোমার নাম যেন কি? শ্যামাঙ্গিনী? আপনার স্মৃতিশক্তি কি কম ভাইয়া? না মানে একটা সিম্পল নাম মনে রাখতে পারেন না? জনগণের সেবা করবেন কি করে? কার কি অভিযোগ সেটাই তো ভুলে যাচ্ছেন। তোমার নাম মনে রাখা কি জনগণের সেবার মতো গুরুত্বপূর্ণ? না তুমি কোনো সেলিব্রিটি? চাঁদনি মুখ ফেরালো, কথা বলল না আর। রাত মনে মনে হাসলো, কিন্তু উপরি উপরি কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাত আর রাকিব শিকদার কথা বলছে। ওরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। কথায় কথায় আকিব শিকদার জানতে পেরেছেন রাত রাজনীতি করে। এবার ইলেকশন এমপি পদপ্রার্থীতে সে দাঁড়িয়েছে। আকিব শিকদার ওকে অনেক অনেক শুভকামনা জানিয়েছেন, আবার নিজের ব্যাপারে অনেক কিছু জানিয়েছেন। নিজের বলতে ওনার শুধু চাঁদনি আছে, আলটিমেটলি তিনি চাঁদনির কথাই বলেছেন। এই যেমন চাঁদনি অনেক ভালো স্টুডেন্ট, ও ফিজিক্সে হায়েস্ট পেয়েছে, ওনার মেয়ে অনেক ভালো গান করতে পারে। কিন্তু চাঁদনির বিয়েবারটা জানানো হলো না। উনি ভুলে যান চাঁদনি বিবাহিত। আদারকে উনি নিজের ছেলের মতোই দেখে, আবার দুজন থাকেও একই বাড়িতে। আগের মতো ঝগড়া চলাচলি করে, স্বামী স্ত্রী কোনো লক্ষণ নেই ওদের মধ্যে। আদারের হাতে চাপড় খেয়ে চাঁদনি অভিযোগ জানাতে আসে ওনাকে। এসবে উনি বেলামাল ভুলে যান চাঁদনি বিবাহিত। চাঁদনি গালে হাত ঠেকিয়ে দুজনের কথা শুনছে, ক্ষণকাল পর পর হামি তুলছে। মোবারক হোসেনও বসে আছে ওদের সাথে, অথচ সে আর চাঁদনি চুপ। কিন্তু রাত আর আকিব শিকদার দুনিয়ার সব কথা বলে ফেলছেন। আকিব শিকদার আবারও রোদেলা ইহসানকে দেখতে চাইলেন। রাত উঠে গেল ওনাকে ডাকতে। একটু পর ওনাকে সাথে করে নিয়ে ফিরল। চাঁদনি সোজা হয়ে বসলো। উনি একটু আগে ওকে দেখে পালিয়েছিল। রাত নরম কণ্ঠে বলল, মাম দেখো, রাত্রি খালামণির হাজবেন্ড এসেছে। রোদেলা ইহসান অবুঝ দৃষ্টিতে তাকালেন, অর্থাৎ তিনি চিনতে পারলেন না। রাত্রির কথা কোনো মতে মনে করতে পারলেও যাদের পরিচয় করিয়ে দিচ্ছে তাদের চিনতে পারছে না। রাত ওনাকে সোফায় বসালেন। আকিব শিকদার ডাকলেন, আবু। রোদেলা ইহসান চোখ ঘুরিয়ে চাঁদনির দিকে তাকালেন। চঞ্চল চোখে দেখলেন ওকে। পরক্ষণে অবুঝ চোখে তাকালো রাতের দিকে। রাত মলিন হেসে বলল, আম্মু এখন কাউকেই চিনতে পারে না। কেন? সে গল্প না হয় অন্য একদিনের জন্য তোলা রইল। তাই বলে আমাদের সাথে একটু কথা বলবে না? চিনতে পারছো না এই জন্য। আম্মু তুমি একটু কথা বলো। রোদেলা ইহসান কিছুই বললেন না, রাতের হাত ধরে রাখলেন। ওনার অপরিচিত মানুষ দেখলে ভয় লাগে। উনি শুধু রাত, মোবারক হোসেন আর বাড়ির সার্ভেন্টদেরকে দেখেই অভ্যস্ত। অন্য মানুষদের সামনে প্যানিক হয়ে পড়েন। রাত চাচ্ছে উনি যাতে একটু হলেও কথা বলেন, পুরনো স্মৃতিগুলো একটু হলেও মনে পড়ে ওনার। না, বাপের বাড়ির কারোর সাথে ওর মায়ের দেখা করাতে পারবে না। ওর বাপই তো শত্রুপক্ষের মেইন লিড। অন্তত এই মানুষগুলোকে দেখে হলেও একটু স্বাভাবিক আচরণ করুক। ছোটবেলা থেকে ওনার এই অস্বাভাবিক আচরণ দেখতে দেখতে রাত পাথর হয়ে গেছে। রাত মুরব্বীদের মতো করে বলল, রোদেলা এহসান কথা বলো তুমি ওদের সাথে। আমি কেন এদের সাথে কথা বলবো? আমি এদের চিনতে পারছি না। এরা কারা? রাত আহত দৃষ্টিতে তাকালো। আকিব শিকদার ভুরু কুচকে বললেন, রোদেলা এহসান।
রাত তাকালো ওনার দিকে। ডিভোর্সের পর ওর মায়ের এ পদবি কেন? আকিব শিকদার সেটা বোঝাতে চাইছে। রাত বলল, এটা আমার পদবি। এহসান বাড়ির সাথে আম্মুর ডিভোর্স হয়েছে, আমার না। আমি চেয়েছি আমার আর আম্মুর পদবি এক থাকুক। চাঁদনি গালে হাত দিয়ে তাকিয়ে থাকলো রোদেলা এহসানের দিকে। কোন দিক দিয়ে ওনাকে রাতের মা লাগে চাঁদনির বুঝে আসেনি। কি বাচ্চা বাচ্চা একটা মুখ, অনুভূতিহীন দৃষ্টি, আচরণও বাচ্চাদের মতো। চাঁদনি অন্যমনস্ক হয়ে হাত উছিয়ে ঘড়িতে সময় দেখে নিল। ঘড়ির কাঁটায় 5:30। এক্ষুনি মাগরিবের আজান দিবে হয়তো। ও গল্প না করলে আকিব শিকদার আর রাতের গল্প মনোযোগ দিয়ে শুনছিল। গল্পের তালে কখন সন্ধ্যা হয়ে গেছে কেউ টেরই পায়নি। বুক ধক করে উঠল ওর। বাড়ি যেতে যেতে সন্ধ্যার পর হয়ে যাবে। একদিনে ভুল করেছিল, তারপর সেদিন আধার ওর কি হাস্যর করেছিল, ও কি করে ভুলে যাবে? আজও যদি এমন কিছু করে চাঁদনি মরে যাবে। সত্যিও আর কোনো সুযোগ দেবে না আধারকে। পরক্ষণে আকিব শিকদারের দিকে তাকাতে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আজ তোর বাবা আছে ওর সাথে, ও কেন তো ভয় পাচ্ছে? আজ কেন পানিশমেন্টের ভয় পাচ্ছে ও? ও কাকে ভয় পায় না। তবুও আকিব শিকদারকে ফিসফিস করে বলল,